নারীর হাতেই জন্ম নেয় শক্তি, সাহস আর সৃজনশীলতার গল্প। আর সেই গল্পের নামই উদ্যমিনী, যেখানে প্রতিটি উদ্যমিনী নারী নিজের ভেতরের আলোকে জ্বালিয়ে দেন অন্য সবার পথ চলার প্রদীপ হয়ে। তাদের অভিজ্ঞতা, সংগ্রাম আর সাফল্য মিলেই তৈরি হয় এক একটি অনুপ্রেরণার মঞ্চ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীতে। চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ইশরাত জাহান মিতু, স্বত্বাধিকারী মিতু অ্যান্ড ক্রিয়েশনস। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীতে। ইশরাত জাহান মিতু, আমাদের আজকের উদ্যমিনী কেন সেটাই জানবো ছোট্ট এই তথ্যচিত্র থেকে। চলুন দেখে আসি। সমাজ যেটাকে বলে নিরাপদ ভবিষ্যৎ, সে পথে এগোনোর জন্য সব প্রস্তুতিই ছিল। ডিগ্রি, চাকুরি, পরিচিতি। কিন্তু ভেতরে বসবাস করত অন্য এক মানুষ, যে শুধু চাকুরির ভেতর আটকে থাকতে চায়নি। সে তার নিজের পরিচয় খুঁজত রঙে, গল্পে আর মানুষের অনুভূতিতে। আইনে পড়াশোনার মধ্য দিয়েও সেই আকাঙ্ক্ষা একটুও ম্লান হয়নি, বরং জন্ম হলো মিতু অ্যান্ড ক্রিয়েশনস, নিজের স্বপ্নকে বাঁচানোর এক সাহসী পদক্ষেপ। প্রতিটি পোশাক শুধু কাপড় নয়, এ যেন হাসি, কান্না আর ভালোবাসার নিঃশব্দ সাক্ষী। তিনি হয়তো সেই সব দেশে এখনো যেতে পারেননি, কিন্তু তার তৈরি পোশাক পৌঁছেছে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এই কাজ কখনো শুধু ফ্যাশন ছিল না, কখনো ছিল শৈশবের স্মৃতি, কখনো বা হারিয়ে যাওয়া বিকেল, আবার কখনো মানুষের অবস্থান বা প্রতিবাদের ভাষা। পেরিয়ে আসা এই পথ সহজ ছিল না। চাকুরি, দীর্ঘ রাত, সন্দেহ, অবিশ্বাস সবকিছু পেরিয়েই তবে এগোতে হয়েছে। কারণ তিনি জানতেন, স্বপ্নে বিশ্বাস থাকলে হয়তো একটু দেরি হয়, কিন্তু সেই স্বপ্নকে কখনো থামানো যায় না। আজ তার সঙ্গে কাজ করছে আরও কয়েকজন নারী, বিশেষ করে গৃহিণীরা, যাদের ভেতরের শক্তির মাঝে তিনি নিজের বিশ্বাসকে ধরে রেখেছেন। এই গল্প একজন নারীর, যিনি বিশ্বাস করেন একটি মেয়ের স্বপ্ন একদিন কারো জীবনের সবচেয়ে সুন্দর দিনের রং হয়ে উঠতে পারে। তিনি আর কেউ নন, আমাদের আজকের উদ্যমিনী ইশরাত জাহান মিতু। মিতু অ্যান্ড ক্রিয়েশনস, প্রথমেই জানতে চাইব নামটার পেছনের গল্পটা কি ছিল? আসলে ছোটবেলা থেকেই আমি ক্রাফটের কাজ করতে, তারপর আঁকতে খুবই পছন্দ করতাম। তো যখন অনলাইনের প্ল্যাটফর্মটা আমরা পরিচিত হতে শুরু করলাম, আমাকে আমার আম্মু খুবই ইন্সপায়ার করতো যে তুমি অনলাইনে কিছু করো। এবং আমি এমন একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম যেখানে সবাই খুবই অ্যাক্টিভিটি করতো, বিভিন্ন ধরনের এক্সট্রাঅর্ডিনারি। তো আমি ভাবতাম আসলে আমি কি নিয়ে কাজ করব। ক্রাফটিংয়ের কাজও আমি করি, পেইন্টিংয়ের কাজও করি। তো ক্রিয়েশনসটা রাখলাম, কারণ হচ্ছে আমি যাই করি না কেন সেটাই তো আমার ক্রিয়েশন। সে কারণে ক্রিয়েশনসটা রাখা। কারণ ক্রিয়েশনস কিন্তু এসটা অনেকে মিস করে যায়, কিন্তু ক্রিয়েশনস রাখার মূল কারণই ওইটা যে আমি ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোডাক্ট তৈরি করছি। আর যেহেতু আমিই করছি, আমার নামটা আমার শুনতে ভালো লাগবে। যখন কারো মুখে আমার নামটা আমি উচ্চারিত হতে শুনবো, আমার খুব ভালো লাগবে, বা এটা একটা গর্বের বিষয় হবে সেই জায়গা থেকে। কিন্তু এইটা যে আসলে আজকে এই পর্যায়ে আসবে, এটা আগে কখনো ভাবা হয়নি আর কি। অনেক কিছুই আমরা আসলে ভাবতে পারি না, অনেক কিছুই আসলে মাঝপথে গিয়ে থেমে যায়, কারণ সেই ফোকাসটা আমরা ধরে রাখতে পারি না। আপনি ধরে রেখেছেন বলেই আজকের সেই মিতু আপনি। অনুপ্রেরণা মূলত পরিবার থেকেই এসেছিল। জি, আমার আম্মু সবসময় চেষ্টা করতেন যেন আমি ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকি। ছোটবেলা থেকে গান করা, ছবি আঁকা, স্কুলের প্রোগ্রামগুলোতে অভিনয় করা, আবৃত্তি করা, সব কিছুর সাথে যেন আমি জড়িত থাকি। পড়াশোনার পাশাপাশি অবশ্যই পড়াশোনাটাকে সবার আগে গুরুত্ব দিয়ে, সেটা আম্মু খুবই চাইতেন। হয়তো কোথাও একটা নিজের যে ইচ্ছাটা, সেটা আমার মাধ্যমে দেখা, সেটা আম্মু চেষ্টা করতো। তো আমি বলবো যে আমার আম্মু আমার এই আজকের এই পথ চলার পেছনে অনেক বড় অবদান রেখেছে। একজন নারী উদ্যোক্তাকে তার পরিবার সাপোর্ট করছে, সেটা উদ্যোগের ক্ষেত্রে বলুন আর ব্যক্তিগত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বলুন, বিষয়টাকে কিভাবে দেখেন? আমি মনে করি সবচেয়ে বড় সাপোর্টটা আসলে পরিবার থেকেই আসে, সেটা মা হোক কিংবা মেয়েদের শ্বশুর বাড়ির ক্ষেত্রে এটা বিশাল বড় একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে যায়। কারণ আমি নিজে একজন বিবাহিত নারী হিসেবে আমার শ্বশুর বাড়ি থেকে আমি যে ধরনের সাপোর্ট পাই,
আমি একটু গল্প শেয়ার করি যে আমার যদি অনেক তাড়া থাকে ডেলিভারির, দেখা যায় আমার শাশুড়ি, তারপরে আমার ননদ, এমনকি আমার হাজবেন্ড রাতে 3টা 3:30 পর্যন্ত আমাকে বলে যে বলো আমরা কি হেল্পটুকু করতে পারি। সো এই সাপোর্টটা আমি আমার পরিবার থেকে পেয়েছি এবং আমি মনে করি আমার চাকরি, আমার সংসারের পাশাপাশি আমি আমার প্যাশনটাকে যে ধরে রাখতে পেরেছি এর মেইন কারণই হচ্ছে আমার পরিবার। পড়াশোনা করেছেন আইনে, কিন্তু এরপরেও ফ্যাশন কিংবা ফাইন আর্টসের দিকে মনোযোগ কেন দিলেন? যেহেতু আমি আইনের স্টুডেন্ট, নিজের ভোকালটা আসলে দেখানোটা আমাকে হয়তো আমার এই মানে এই সাবজেক্টটাই আমাকে বুঝিয়েছে যে না, নিজের ইচ্ছার প্রায়োরিটি, নিজের ভোকালটা সামনে আনতে হবে। তো আমি যখন মাস্টার্সের স্টুডেন্ট তখন আমি এই মিতু অ্যান্ড ক্রিয়েশনস শুরু করি এবং মাস্টার্সের চলাকালীনই আমি এত সাপোর্ট পাই এবং আমার কিন্তু পরিবার বলে তুমি কিন্তু পড়াশোনাকে বাদ দিয়ে কিছু করবে না, অবশ্যই রেজাল্ট ঠিক রাখবে, তারপর বাকিটা। তা আমি পাশ করার পর যখন জবে যাই আমি দেখলাম যে না, আসলে এই যে এতদিন আমি মিতু অ্যান্ড ক্রিয়েশনস নিজের মতো করে কাজ করতে পেরেছি, আমাকে আমার শিক্ষার ক্ষেত্রে আমার ইউনিভার্সিটি যেই শিক্ষাটা দিয়েছে যে না নিজেরটা নিজে করতে হবে, বলতে হবে, সেটা কোথাও একটা এখানে কাজ করেছে। আমি খুব টান অনুভব করেছি নিজে কিছু করার জন্য। কারণ যতই আমরা চাকরিতে যাই আমরা সবাই জানি কিছু নিয়ম রুলস আমার মানতেই হবে, সেই নিয়মটা কেন আমি করি না, আমার নিয়মে কেন আমি চলি না, সেটা আমার এই ল থেকে এদিকে চলে আসার একটা বড় কারণ। তাহলে কি আমরা আইনজীবী মিতুকে দেখতে পাবো না? আসলে আপনি আপু শুরুর দিকেই বললেন অনেক কিছু আমাদের আনপ্রেডিক্টেবল থাকে, তো এখনো তো সময় চলে যায়নি। এখন আমি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি একজন কনসালটেন্ট হিসেবে, সেখানে লেবার ল নিয়ে কাজ করা হয়। সো একেবারেই যে আইন থেকে দূরে সরে এসেছি তাও কিন্তু না, আইনের সাথে এখনো আছি। ভবিষ্যতে দেখা যাক সৃষ্টিকর্তা আমাদের জন্য কি প্ল্যান করে রেখেছে। আপনি একজন কনসালটেন্ট হিসেবে ফুল টাইম জব করছেন, পাশাপাশি ব্যবসা পরিচালনা করছেন। এই দুইটি কাজ ব্যালেন্স কিভাবে করছেন, কিংবা আমি যদি প্রশ্নটাকে আরো একটু ঘুরিয়ে বলি, কোন কাজটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়? আমি দুটো কাজ একসাথে মেনটেন করছি। আমি বিষয়টাকে যদি দুই ভাগে ভাগ করি যে কি কি চ্যালেঞ্জ আমি ফেস করছি এবং সেটা থেকে আমি উতরে আসছি কিভাবে। চ্যালেঞ্জ ফেস করার বিষয় যেটা হচ্ছে, একজন নারী, আমি যেখানে আমার অফিসে একজন এমপ্লয়ি, ব্যাক ইন দ্য মাইন্ড কিন্তু সবারই আছে যে ও কোথাও না কোথাও একজন এমপ্লয়ার। তো আমি যখনই 100% দিয়ে আমি আমার অফিসে কাজ করছি, ওনাদের মনে হচ্ছে না ও যেহেতু রাতে সারা রাত কাজ করতে পারছে ওর উদ্যোগে, এখানে নিশ্চয়ই কিছুটা কম দিতে পারছে। মানে আমি ক্রিয়েটিভ কাজই করি আমার অফিসে, তো ওনাদের কোথাও না কোথাও মনে হয় যে একটা মেয়ে হিসেবে সে এত কাজ করছে, তারপর সে নিশ্চয়ই আরও দিতে পারতো আমাদেরকে, ওখানে দিতে গিয়ে আমাদেরকে কম দিচ্ছে। এটা যদি আমি চ্যালেঞ্জ বলি, আর সেটা থেকে কিভাবে আমি উতরে আসছি, আমি কিন্তু বললাম শুরুতে ক্রিয়েশন। এটা কিন্তু আমি যখন একটা শাড়ি করি এটা একটা নতুন সৃষ্টি, এবং সৃষ্টির যে আনন্দটা আপু আসলে এটা বলে বোঝানো যাবে না। আমি সারাদিনের স্ট্রেস নিয়ে যখন বাড়ি ফিরি, আমার মা একটা কড়া করে চা দেয়, চাটা খেয়ে যখন আমি রং আর তুলি নিয়ে বসি, আমার কাছে মনে হচ্ছে সারাদিনের সেই স্ট্রেসটা আমি ভুলে গেলাম। এবং আমি যেহেতু একজন বিবাহিত নারী, আমার পরিবার সেই সাপোর্টটা দেয় যে তোমার কিন্তু চাকরি না করলেও চলবে, কিন্তু তুমি তোমার এটা ভুলবা না, তোমার এটা আইডেন্টিটি, তুমি তোমার মিতু অ্যান্ড ক্রিয়েশনসকে নিয়ে এগিয়ে যাও। তারা কি বলে সেটাকে তুমি পাত্তা দিবা না, কারণ হচ্ছে তারা এটা পারে না দেখেই তোমাকে তারা হিংসা করছে, অথবা তোমার এটা দেখে তাদের মনে হচ্ছে না ও পারে আমরা কেন পারি না। তো এইভাবেই আমি ব্যালেন্স করে চলছি, এক জায়গায় স্ট্রেস, আরেকটা কাজের মাধ্যমে নিজেকে আমি আরো উদ্বুদ্ধ করছি যে না আমার করতে হবে, ওদের সেই চিন্তা ভাবনাগুলোই আমাকে আরো কাজ করতে সহায়তা করছে। আপনি একটা টিমকে লিড করছেন আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে, আবার আপনি কোথাও জব করছেন একটা টিমের অংশ হয়ে। জি, এখানে কিন্তু শেখারও অনেক ব্যাপার রয়েছে। আমার অফিসে একজন টিম মেম্বার হিসেবে কাজ করছি, তখন কিন্তু আমার মাথায় কাজ করে যে আমি মেম্বার হিসেবে যেই প্রবলেমগুলো ফেস করছি, আমার টিমের মেম্বাররা যেন ওই প্রবলেমগুলো ফেস করতে না হয়। আমি যখন বলার সুযোগ পাচ্ছি না আমার টিমে যে আমার এখানে প্রবলেম, আমার মিতু অ্যান্ড ক্রিয়েশনসের কোনো টিম মেম্বার যেন ওটা ফেস না করে, আমি সবসময় সেটা চেষ্টা করি। অবশ্যই দুই জায়গা থেকেই শেখার আছে আপু। মিতু অ্যান্ড ক্রিয়েশনসে এই মুহূর্তে কতজন কাজ করছে আপনার তো সাথে? 7 থেকে 8 জন কাজ করছে, কিন্তু দেখা যায় ঈদ, তারপরে বিভিন্ন অকেশনগুলোতে কিন্তু অর্ডার অনেক বেশি থাকে,
তখন কিন্তু খণ্ডকালীন কাউকে আমার নিয়োগ দিতে হয়, তারা পার্মানেন্ট না। তো পার্মানেন্ট আমি 7 থেকে 8 জন বলছি, কিন্তু আমার খণ্ডকালীন কিন্তু অনেকেই কাজ করে আমার সাথে। মূলত আপনি হ্যান্ড পেইন্টটাকে বেশি ফোকাস দিয়েছেন। জি। এটা কি সম্পূর্ণ আপনি নিজেই করেন নাকি এটাতেও আপনাকে এই যে আঁকিবুকিতেও অন্য কেউ হেল্প করে? আপু, আমার যে প্রোডাক্টগুলো আপনারা অলরেডি দেখলেন সেগুলো হচ্ছে হ্যান্ড পেইন্টিং থাকে, সাথে কারচুপি থাকে, এমব্রয়ডারি থাকে। এবং আমি যেহেতু পেইন্টিং দিয়ে শুরু করেছি এবং পেইন্টিংটাই আমার মেইন ভালো লাগা ছিল, এখন পর্যন্ত পেইন্টিংটা আমি নিজে হাতেই করি। বাকি আদার্স কাজগুলো আমার মেম্বাররা হেল্প করে, ডিজাইনিংয়ে আমাকে হেল্প করে যে এটার সাথে লাল কিংবা নীল কোন রঙটা ভালো যাচ্ছে। কিন্তু যেই এক্সাক্ট তুলির কাজটা কিন্তু আমি এখনো ছাড়িনি, এই মায়াটা আমি এখনো ছাড়তে পারিনি, আমি জানি না কবে ছাড়তে পারবো। ছাড়াটা উচিতও হবে না। কারণ ক্রিয়েটিভিটি আসলে সবার মধ্যে থাকে না। আবার প্রতিভা তো আল্লাহ তাআলা সবার মধ্যেই দিয়েছেন। কিন্তু সবাই সেই প্রতিভাকে সামনেও নিয়ে আসতে পারেন না। আপনার এই চেষ্টাটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই। এটা অব্যাহত থাকুক। মিতু যখন রং তুলি নিয়ে বসে, যখন একটা নতুন ডিজাইন আপনি আঁকতে বসেন, তখন কোন জিনিসটি সবার আগে মাথায় আসে? কিংবা মনের অনুভূতির কোন জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার প্রোডাক্টগুলো হয় সম্পূর্ণ কাস্টমাইজড। এটা হচ্ছে আমার পেজের বা আমার উদ্যোগের ইউনিকনেস। একজন ক্লায়েন্ট যখন আমাকে কোনো প্রোডাক্ট অর্ডার করেন, উনি কিন্তু অনেকক্ষণ সময় দিই আমি ওনাকে। উনি কী রকম চাচ্ছেন, আমি ছোট্ট একটা গল্প বলি আপনাকে। একবার ইউকে থেকে একজন আপু আমাকে নক দেয় যে, আপু আপনি কাস্টমাইজড অর্ডারগুলো কী করে নেন? আমি কিভাবে আমার ব্যাপারটা বুঝাবো আপনাকে, কী চাচ্ছি? আমি বললাম, আপু আপনি বলেন, আপনার কি বলতে মন চাচ্ছে আপনি শুধু বলেন। তারপর বলল যে, আমি যখন বাংলাদেশে ছিলাম ছোটবেলায়, তখন আমাদের একটা পুরাতন বাড়ি ছিল। ওই বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। সেখান থেকে মেঘলা আকাশ দেখা যেত, অন্ধকার একটা আকাশ। এটা আমি খুবই মিস করি। এটা কি কোনোভাবে শাড়িতে আনা সম্ভব? তো যখন একজন ক্লায়েন্ট এইভাবে করে এক্সপেকটেশন আমাকে জানায়, তখন আমার সম্পূর্ণ কল্পনা যখন আমি আঁকতে থাকি, আমার মনে হচ্ছিল যে আমি সেই বাড়িটাতে আছি, আমি মেঘলা আকাশ দেখছি, আমি কৃষ্ণচূড়া গাছ দেখছি। আমি এর আগে যদি কোনো কৃষ্ণচূড়া ফুল খুব মনোযোগ দিয়ে নাও দেখে থাকি, এই শাড়িটা করার জন্য কিন্তু আমাকে দেখতে হয়েছে, আমাকে জানতে হয়েছে। তো কাস্টমাইজড অর্ডারগুলো নেওয়ার সময় আমি ওনাদের সাথে অনেক কথা বলি, ওনারা কি চায় সেটা বোঝার চেষ্টা করি এবং যতক্ষণ পর্যন্ত আমি এটা আঁকি ততক্ষণ পর্যন্ত ভাবতে থাকি আসলে ওনারা এটা পেয়ে কী ফিল করবে, ওনাদের মনের চাওয়াটা আমি ফুলফিল করতে পারলাম কিনা, এটাই আমার মনের ভেতর কাজ করে। গ্রাহকের ব্যক্ত অনুভূতিকে আপনি যখন রং তুলির মাধ্যমে শাড়িতে ফুটিয়ে তোলেন আর আপনার গ্রাহক যখন সেটা পরিধান করে, ওই আনন্দটাকে যদি আমি একটা নাম দিতে বলি, আপনি কি নাম দিবেন? তো আমার শব্দ ভান্ডারে এই শব্দটা আসলে কম পড়ে যাবে, কারণ এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, যে সৃষ্টির আনন্দ কি হতে পারে। মিতু অ্যান্ড ক্রিয়েশনস কি দেশের বাহিরে নিয়মিত প্রোডাক্ট পাঠায়? জি আপু, আমাদের বেশিরভাগ অর্ডারই এখন দেশের বাহির থেকেই আসছে। তার প্রধান একটা কারণ হচ্ছে, এখানে যেহেতু হ্যান্ড পেইন্টিং থাকে, মানুষ কিন্তু মনের ব্যাপারটা ওখানে ফুটিয়ে উঠাতে পারে। তার যদি মনে হয় যে সে কোনো একটা উপন্যাসের অংশ তুলে নিতে চায়, সে কিন্তু পারে। আমি একটা ছোট উদাহরণ দিই, আমার একটা একদম শুরুর দিকের শাড়ি, আমার এক ফ্রেন্ড নাম হিমু, সে আমাকে বলছিল যে তার যে ওয়াইফ আছে, তার জন্য সে একটা শাড়ি করতে চায়, তার শাড়িতে থাকতে হবে হিমো রূপার কিছু একটা, আর কিচ্ছু জানে না, সে আমাকে এতটুকুই বলল। তো দেখা যায় যে এই যে সে দেশের থেকে, সে কিন্তু এখন বাইরে থাকে এই ফ্রেন্ডটা, এবং বাহির থেকে মানুষ যখন অর্ডারগুলো করে, তারা তাদের বেশিরভাগ চাওয়াগুলো এটাই থাকে যে তাদের ভালো লাগার কোনো একটা গল্প যেন তাদের পোশাকে উঠে আসে। হ্যাঁ, আমরা সবগুলোতে গিয়ে পাই, প্রোডাক্ট পাই, সেটা খুব জড়ি চুমকি পুঁতি থাকে, কিন্তু গল্প বলার মতো পোশাক আমরা কয়টা জায়গায় পাই। একটা শাড়ি জুড়েই থাকে পুরো একটা গল্প, তাই না? জি। পুরোটা শাড়ি জুড়েই কি শুরু থেকে শেষ পর্যন্ত একটা গল্প যেভাবে শুরু হয় এবং একটা পর্যায়ে গিয়ে শেষ হয়, আপনার শাড়িটাও কি ঠিক সেভাবেই আপনি শেষ করেন? শাড়ির একদম শুরুর পার্টটা যখন করি, একদম প্রথম যখন তুলিটা ছোঁয়াই, আমার ওটা থাকে এক্সপেরিমেন্টাল ডিজাইন। ওটা যখন হয়ে যায়, আমি একটা ছোট ফ্রেমে যখন ওটা করি, তখন মনে হয় যে না, এটা শুরু। একদম কি বলবো, ছোট্ট একটা বেবির ছোট্ট একটা পা আমরা যেরকম দেখি যে আমাদের চোখের সামনে বড় হচ্ছে, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, ব্যাপারটা শাড়িটাও যখন আমি সামনের দিকে যাই, যখন আঁচলের দিকে যাই, মনে হচ্ছে না,
শাড়িটা পরিপূর্ণতা পাচ্ছে। যখন আমি শাড়িটার আঁচলের মাপটা নেয়ার জন্য বা শাড়িটা আসলে কেমন হলো দেখার জন্য আয়নাতে জড়িয়ে ধরি, তখন মনে হলো যে না, গল্পটা পরিপূর্ণতা পাচ্ছে। আমার চলার পথটা, এই গল্পের চলার পথটা এখানে আসলে শেষ হচ্ছে। এরকম একটা অনুভূতি কাজ করে। এই আত্মতৃপ্তিটা কিন্তু অসাধারণ। হ্যাঁ আপু, এটা আসলে সৃষ্টির যে আত্মতৃপ্তি, এটা সৃষ্টি না করলে আসলে পাওয়া যায় না। অবশ্যই, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। মিতু অ্যান্ড ক্রিয়েশনস, এখানে আপনি হোম মেকারদেরকে নিয়ে কাজ করছেন। জি, এই হোম মেকারদেরকে নিয়ে কাজ করবার আইডিয়া বা চিন্তাটা কেন এলো? শুরুতেই বললাম আপু যে আমার আম্মু আমাকে অনেক কিছুর সাথে ইনভলভ করতে চেয়েছিল। আমার আম্মু একজন হোম মেকার। হয়তো উনার কোথাও একটা ইচ্ছা ছিল যে উনি অনেক কিছু করবেন, সুযোগ হয়ে ওঠেনি। এরকম আমি আমার চারপাশে অনেককেই দেখি যে তার ওই প্রতিভাটা আছে, কিন্তু সে নিজেও হয়তো বুঝে না যে তার ওই প্রতিভাটা আছে। তো আমাদের ওয়ার্কিং উইমেন যারা, তারা তো অলরেডি তাদের প্রতিভাগুলোকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে। তো আমার কেন জানি মনে হলো যে আমি আমার মাকে হয়তো সেই সুযোগটা করে দিতে পারিনি, কিন্তু আমার আশেপাশের যাদের এখনো কাজটা করার সময় আছে তাদেরকে কেন এই সুযোগটা করে দিচ্ছি না। তো আমি যখন টিম মেম্বার বাছাই করি, আমার মাথায় থাকে আমি হোম মেকারদেরকে নিব, যেন তাদেরকে জোর করে বলতে পারি যে না, তুমি পারবে, তুমি এটা করো। আপনার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সামাজিক মানুষ তো আমরা সবাই, কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে কিন্তু দায়িত্ব পালনে সচেতন হওয়াটা, এটা আমি মনে করি যে একজন উদ্যোক্তার সবচেয়ে বড় পরিচয়, যে পরিচয়ের স্বাক্ষর আপনি দিয়ে চলেছেন। এই উদ্যোগকে ঘিরে আমি যদি বলি যে মজার কোনো অভিজ্ঞতা কি হয়েছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, কিংবা তিক্তকর কোনো অভিজ্ঞতা যেটা দিন শেষে আপনার মনে করলে এখনো মনে হয় যে আমার হয়তো ওই জায়গাটাতে আরো একটু কাজ করা দরকার ছিল, এই অভিজ্ঞতাগুলো যদি একটু জানাতেন। মজার অভিজ্ঞতা বলতে আপু, আম, আমার যে বিয়ের প্রোগ্রামটা, সেটা হবে হবে করে যখন ডেট ফিক্সড হয়, তখন আমি ইনস্টাগ্রাম থেকে একটা হলুদের লেহেঙ্গার ডিজাইন পিক করি, যে এই ডিজাইনটা আমি আমার হলুদের প্রোগ্রামের যেই আউটফিটটা হবে সেটাতে করব। তো সামহাও আমার প্রোগ্রামটা আর হয়নি, আমার আউটফিটটাও রেডি করা হয়নি। তার ঠিক 1 বছরের মাথায়, ঠিক 1 বছরের মাথায় একটা অর্ডার আসলো। বললো যে আপু আমি লেহেঙ্গা করতে চাই, আপনি কি লেহেঙ্গা করেন? আমি বললাম যে আমার তো আসলে লেহেঙ্গা করা হয়নি, আপনি যদি আমাকে স্টিচ লেহেঙ্গা দেন আমি বাকি কাজগুলো করে দিতে পারবো। উনি দিল, এবং যে ডেমো ডিজাইনটা দিল আপু, সেই ডিজাইনটা ঠিকই আমি যেটা চেয়েছিলাম সেটা। এটা আমি জানি না কোইন্সিডেন্স, আর এটা আমার যে মনের একটা ইচ্ছা ছিল এই ডিজাইনটা করবার, সেটাই কিনা আল্লাহ ফুলফিল করে দিয়েছে। এটা হচ্ছে খুব মজার একটা কাহিনী। আর যদি আমি একটা তিক্ত অভিজ্ঞতা, না এটাও একটা চ্যালেঞ্জ বলবো, আমি তখন খুব বড় পরিসরে তখনও কাজ শুরু করিনি। তখন মনে করেন 3 বা 4 হাজার টাকার একটা অর্ডার আসলে আমার জন্য অনেক কিছু। তো আমার এক হঠাৎ এই যে আমি বললাম যে লেহেঙ্গাটা করেছে, ও ওর যখন মেকআপ আর্টিস্টের কাছে যায়, সেই মেকআপ আর্টিস্ট ওর এই আউটফিটটা দেখে পছন্দ করে বলে যে এটা তুমি কোত্থেকে নিয়েছো। সে আমার পেজটা সাজেস্ট করে। তো মেকআপ আর্টিস্ট আমাকে নক দেয়, এবং সে তার এবং তার মেয়ের জন্য একটা সেম ডিজাইনের আউটফিট অর্ডার করে। তো আমি তো খুবই খুশি, একজন মেকআপ আর্টিস্ট, খুব রিনাউন্ড মেকআপ আর্টিস্ট, সে আমার কাছে অর্ডার করেছে, এটা আমার জন্য তখন বিশাল বড় কিছু। তো আমি অর্ডারটা নিয়ে নিই এবং কাজ শুরু করে দিই। কাজ শুরু করার ঠিক 1 থেকে 2 দিনের মাথায় আমার ডেঙ্গু হয়ে যায়। তখন আমার কিন্তু টিম মেম্বার বলতে কেউ নেই, ফ্যামিলি মেম্বার্সরা তখন আমাকে হেল্প করছে। মানে আমি যে কাজ করতে পারবো না, আমার 104 ডিগ্রি জ্বর, 3 ডিগ্রি জ্বর, আমি ওই টেনশনে মনে হয় আরও অসুস্থ হয়ে যাচ্ছি। তো আমি তাকে জানালাম যে আমার কাজের মানটা হয়তো 100% আমি দিতে পারবো না, কিন্তু আমি কিন্তু আপনাকে এই প্রোডাক্টটা দিব, ডোন্ট ওরি। সে এটা নিয়ে দেশের বাইরে যাবে, সে ফটোশ্যুট করতে যাবে তার মেয়ের সাথে। পরে আমার ফ্যামিলি মেম্বার আমাকে হেল্প করে, আমাকে আমার ভাবি ওই পেন্টিংটা শেষ করতে খুবই হেল্প করে। আমি ওই সেই অবস্থায় শুয়ে শুয়ে ওকে রং গুলিয়ে গুলিয়ে দিতাম, পরিমাণ বলে দিতাম, তারপর সে ওটা কমপ্লিট করতো। এবং মানে আমার কাছে মনে হয় যে এটা খুবই চ্যালেঞ্জিং একটা মুহূর্ত আমার এই 4 সাড়ে 4 বছরের ইয়ের মধ্যে, জার্নির মধ্যে। এবং এই ঘটনা থেকে কিন্তু এটাই প্রতীয়মান হয় যে আপনি মানসিকভাবে ভীষণ শক্ত একজন মানুষও। বলতে পারেন আপু, কারণ চাকরি, ব্যবসা, সংসার সবকিছু সামলে আমি কিন্তু খুব ঘুরতে পছন্দ করি। আমার ঘোরাঘুরিটাও আমি বন্ধ করি না, কারণ আমি চাই পৃথিবীকে দেখতে, বাংলাদেশকে সম্পূর্ণ দেখতে।
তো চেষ্টা করি নিজেকে শক্ত রাখার যে কোনো পরিস্থিতিতে। মিতু অ্যান্ড ক্রিয়েশনস তো এখন ঘরের মধ্যেই আবদ্ধ, যদিও আমরা অনলাইন পেজে আপনার সৃষ্টিগুলো দেখতে পাই। কখনো কি আউটলেটের স্বপ্ন দেখেন, কিংবা মিতু অ্যান্ড ক্রিয়েশনসকে ঘিরে আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপু আমার এখন একটা মানে কি বলবো, ভবিষ্যতে আমি একটা আউটলেট দিতে পারি, এটা আমার এখন মেইন লক্ষ্য। সেইটা নিয়েই আমি কাজ করছি। আমার টিমটা একটু বড় করতে হবে। আশা করি আপনাদের সকলের দোয়ায় এবং ভালোবাসায় আমি ওটা সক্ষম হব আমার আউটলেটটা দিতে, এবং আপনারা সবাই আমার আউটলেটটা দেখবেন। ইনশাআল্লাহ, শুভকামনা সবসময়। এখনকার তরুণ প্রজন্ম যারা আছে, যারা অনলাইন উদ্যোক্তা হতে চান, বিশেষ করে আপনার মতো ক্রিয়েটিভ তরুণ তরুণী যারা আছে, যারা এই ফ্যাশন সেক্টরে নতুন করে নাম লেখাতে চান, তাদের জন্য আপনার পক্ষ থেকে কোনো পরামর্শ থাকবে? দেখেছি আমি কাজ শুরু করার পরে এবং আগেই বলবো, প্রত্যেকের মোটামুটি একটা দুটা পেজ থাকে, পেজে টুকটাক কাজ করে ছেড়ে দেয়। কিন্তু যদি সে এই সেক্টরে কাজ করতে চায়, আমি মনে করি তার কাজের প্রতি ভালোবাসাটা আগে দরকার। সে যদি তার কাজকে ভালোবাসে, সে কখনোই ছাড়তে পারবে না। আরও অন্য 10 জন 10টা কথা বললেও ভালোবাসার দিয়ে তার কাজটা সে যখন করবে, তখন বুঝবে না তার কাজের ভ্যালু কেমন। নিজে কাজের প্রতি অনেস্ট, ভালোবাসা এবং ধৈর্য, এই 3টা যদি থাকে, আমার মনে হয় তারা একদিন না একদিন সফলতার মুখ দেখবে। মিতু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনার উদ্যোগ এগিয়ে যাক, দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে আপনার এবং আপনার উদ্যোগের নাম ছড়িয়ে পড়ুক, এটাই আমরা চাই। ধন্যবাদ আপু, ধন্যবাদ আপনাকেও এবং বাংলাদেশ টেলিভিশনকেও। দর্শক, এই ছিল আমাদের আজকের উদ্যমিনী। আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো এক উদ্যমিনী নারীকে নিয়ে। সে পর্যন্ত স্বপ্ন বুনে যান এবং শক্তি গড়ে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিটিভির সাথেই থাকুন।